that make Calcutta. ক্রিকেটার এই শব্দটা শুনলেই কি মনে হয়? একজন পায়ে প্যাডস পরে ক্রিজে দাঁড়িয়ে আছে, বা সে দৌড়ে দৌড়ে এসে বল করছে। ওয়েল, এই ক্রিকেটারের পা হয়তো কথা বলে না, কথা বলে ওনার হুইল চেয়ারের দুটো চাকা। With a big smile and a firm handshake, this cricketer has a heart of a champion. In conversation with the super talented and handsome Opik Chaudhary. হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বাবা ফুটবলার ছিলেন, ক্লাব লেভেল ফুটবল খেলেছেন। তো বাড়িতে তো একটা খেলার কালচার তো সবসময় ছিল। তো ফুটবলটা কোনো কারণে মানে খেলেছি ছোটোবেলা থেকে, বাট অতটা আমি মানে আমার ক্রিকেটের উপরই বেশি ইন্টারেস্টটা ছিল। তো তারপরে ছোটোবেলা থেকেই মা ক্রিকেটেই ভর্তি করে দিল। ব্যাস খেলতে মানে প্রথমে তো জাস্ট লাইকিং ছিল, খেলতাম। এবার দেখছি ভালো খেলছি, খেলতে সিরিয়াস হয়ে যায়। টু 2008-09 আমি রঞ্জি ট্রফি ডেবিউ করি, 2008-09 সিজনটা। আর 2007-08 আর 8-9 সিজন আমি বিজয় হাজারে ট্রফিটা খেলি, হুইচ ইজ দ্য ওয়ান ডে ভার্সন অফ দ্য রঞ্জি ট্রফি। 2007-08 আমি কালীঘাটে, তো আমার লক্ষ্মীদা আমার ক্যাপ্টেন ছিল। তারপর আমি ওয়ান ডে ডেবিউ করি, সেটা তো লক্ষ্মীদা ক্যাপ্টেন ছিল। রঞ্জি ট্রফি ডেবিউ করি, সেটা তো লক্ষ্মীদা ক্যাপ্টেন ছিল। তো লক্ষ্মীদার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। অ্যাক্সিডেন্টের পরেও রেগুলার আমার খোঁজ খবর রাখতো। তো 2009 অক্টোবর আমার অ্যাক্সিডেন্ট হয়। 2017 টিল ফেব আমি বাড়িতেই, অফিস অ্যান্ড বাড়ি। তাও অফিস যেতাম সপ্তাহে একদিন কি দুদিন, বাড়িতেই থাকতাম। তাও বলতে পারো আমার ওয়াইফ আসার পর থেকে মানে ওর সাথে রিলেশন, তারপর আস্তে ধীরে একটু বাড়ি থেকে বেরোনোটা একটু বেড়ে যায়। তো 2017-এ লক্ষ্মীদা একদিন আমাকে ফোন করে বলে, আমি একটা একাডেমি করছি হাওড়াতে, তুই ওপেনিংয়ের দিন আসিস, সবাই অনেক ক্রিকেটাররা থাকবে। আমি এসেছি, ওপেনিং হয়ে যায় আমি বাড়ি চলে যাই। তার ঠিক 3-4 দিন পরে আমাকে আবার লক্ষ্মীদা ফোন করে, বলে আমি চাই তুই, মানে তখন বলছে দেখ আমি তোকে ফোর্স করবো না, বাট আমি চাই তুই অ্যাটলিস্ট থাক টিমের সাথে, মানে আসলি দেখলি, তোকে রেগুলার আসতে হবে না, তুই তোর ইচ্ছে হলে তুই এলি, এসে দেখলি, হ্যাঁ যদি কিছু মনে হয় তুই কোচেদেরকে কিছু বললি, প্লেয়ারদেরকে। তো প্রথম 2 দিন এসছি, এবার যা হয় আর কি, আবার একটা কানেকশান চলে এলো। তো 2 দিন আসতে তারপর আমি রেগুলার হতে থাকলাম। 1 মাস রেগুলার হয়ে যাওয়ার পর তখন লক্ষ্মীদা বললো, তুই যখন ফুল ফ্রেজ রেগুলার আসছিস তখন তুই চিফ কোচ হয়ে যা। এই কথাটা আমি এর আগে অনেকেই বলেছে আমাকে, বাট এটার অনেক কটা ফ্যাক্টর আছে। এটা ওভারনাইট তো, বাট হট করে ওয়ান সাডেন ফাইন মর্নিং আমি বললাম যে না এভরিথিং ইজ ওকে কুল, সেরকমভাবে হয়নি ব্যাপারটা। অনেক কিছু পজিটিভ ছিল। প্রথম সবথেকে বড় পজিটিভ যেটা ছিল সেটা হচ্ছে আমি একটা স্পোর্টসম্যানদের না মানে চিন্তাভাবনা একটু ডিফারেন্ট হয়, একটু মেন্টাল প্রসেসটাও একটু ডিফারেন্ট হয়। আর যেহেতু আমি একটু একটা লেভেল অবধি খেলেছিলাম, ওখানে যে প্রেশারটা আমি নিয়েছিলাম, তো মেন্টাল টাফনেসটা কিছুটা ওটা হেল্প করেছিল ফার্স্ট। সেকেন্ড যেটা সবথেকে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল, আমি যখন অ্যাক্সিডেন্টের পরে আমি যখন অ্যাপোলোতে ছিলাম, আমি যদি অ্যাপোলো থেকে, কারণ তখন একদম সিজন আমাদের বেঙ্গল সিজন স্টার্ট হয়েছিল, তার আগেই আমার অ্যাক্সিডেন্টটা হয়, একদম সিজনের জাস্ট একদিন আগে। মানে আমি যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয় তার পরের দিনই আমি টিমের সাথে জামাডোবা খেলতে যাব। তো আমার জন্য একটা দিন টিম পিছিয়ে যায়, পরের দিন যায়, মানে যেদিন যাব তার আগের দিন একটা ট্রায়াল ফ্রেন্ডলি ম্যাচ ছিল, ফ্রেন্ডলি ম্যাচটা খেলার পরে আমার অ্যাক্সিডেন্টটা হয়। তো আমি যদি হসপিটাল থেকে ডিরেক্ট বাড়িতে শিফট করে যেতাম তাহলে হয়তো একটা ডিপ্রেশন কাইন্ড অফ চলে আসলেও পারতো, কারণ আমি যখন হসপিটালে ছিলাম আমার রুমে কাগজ দেওয়া বন্ধ হয়ে গেছিলো, কারণ কাগজে তখন অনেক রকম আর্টিকেল বেরোচ্ছে, হ্যাঁ আমাকে নিয়ে, তো সেটা যাতে না আমি জানতে পারি। তারপরে আমি যদি বাড়ি চলে আসতাম তখন আস্তে আস্তে আমি জানতে পারতাম যে খেলার কী খবর হচ্ছে, কে কীরকম খেলছে, কী করছে, তো সেটা একটা এফেক্ট করতো। উল্টে কী হলো, আমি অ্যাপোলো থেকে ডিরেক্ট দিল্লি চলে গেলাম, একদম অ্যাপোলো থেকে। আমাকে মানে আমি ফ্লাইটে স্ট্রেচারে করেই গেছি, মানে আমার জায়গায় 6টা না 7টা সিট সরিয়ে প্লেনের ভেতরে আমাকে পুরো স্ট্রেচারে করে শুইয়েই নিয়ে গেছে, ঠিক আছে। এবার ওইখানে যখন আমি আইএসআইসিতে গেছি দিল্লিতে, ওটা এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট, মানে ওয়ান অফ দ্য বেস্ট না দি বেস্ট স্পাইন ইঞ্জুরির জন্য বেস্ট।
তো ওখানে রিহ্যাবটা একসাথে, রিহ্যাবের যে রুমটা ছিল হিউজ রুম, মানে একসাথে 80-85 জনের রিহ্যাব চলছে, বুঝলেন। আর ওখানে কিছু পেশেন্ট ছিল মানে দেখলে মানে আমি তার থেকে 100% বেটার কন্ডিশনে আছি তখন। এখন তো ছেড়েই দাও, তখনই আমি ওদের থেকে অলমোস্ট 100% বেটার কন্ডিশনে আছি। আমি এরকম পেশেন্ট দেখেছি ওখানে, মানে আমি তোমাকে ডেসক্রাইব করতে পারবো না। আমার থেকেও বেটার কন্ডিশনে ছিল, কেউ আমার কন্ডিশনে ছিল, কেউ ম্যাক্সিমাম আমার থেকে বাজে কন্ডিশনে ছিল। তো সেটা একটা বিশাল বড় আমার কাছে একটা মানে কি বলবো আই ওপেনার টাইপের ছিল। হ্যাঁ, তারপরে আমি যত দিন যাচ্ছে ওদের সাথে ইন্টারাক্ট করছি, মানে ওদের থট প্রসেস, ওদের মেন্টাল, মানে আমার থেকেও বেশি স্ট্রং ওরা। হ্যাঁ, মানে লিটারেলি কিছুই মুভ করতে পারছে না ওরা, নাথিং, কিন্তু ওদের মানে ওই আর কি। তো সেইটা আমাকে 6 মাস অনেক হেল্প করেছে ওখানে। হ্যাঁ, তারপর 6 মাসে আমি আস্তে আস্তে আমার যে ফিজিওথেরাপিস্ট ছিল ওরা খুব অপটিমিস্টিক ছিল, মানে অপটিমিস্টিক ইন দ্য সেন্স তোমাকে প্র্যাকটিক্যাল সেন্সটাও দেবে, বাট তোমাকে একদম ডিমোরালাইজ করে দেবে না যে না ইউ ক্যানট স্ট্যান্ড, তুমি আর তোমার ইউ ক্যানট স্ট্যান্ড, ইউ ক্যানট প্লে এনিমোর। এটা তোমাকে ফাট করে সেদিনই বলেনি, বলেছে ইউ আর আ স্পোর্টসম্যান, তুমি এখান থেকে উঠে এসছো, চেষ্টা করো, ইফ চান্সেস আর লেস বাট দের ইজ আ পসিবিলিটি। ইংলিশে একটা কথা আছে না, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান। অভিকের লাইফে কিন্তু একজন ভেরি স্ট্রং ওম্যান আছে, বাট লোকে ওকে পাগলি বলে। কতটা পাগলি উনি? ইন কনভারসেশন উইথ দ্য বিউটিফুল অ্যান্ড পাগলি অলকানন্দা। তখন আমি আই ওয়াজ ইন কলেজ, গ্র্যাজুয়েশন করছি, সেকেন্ড ইয়ার। তখন আই লাভ রাইটিং, তো আমি একটা ওয়েবসাইটের জন্য ফুটবল নিয়ে লিখতাম, অ্যান্ড ফুটবল ইজ মাই ফার্স্ট লাভ। তো আমাকে হঠাৎ করে বলা হলো ক্রিকেট নিয়েও লিখতে, বাট আমি ক্রিকেট নিয়ে কিছু বুঝতাম না, বাট আমি বলতে পারিনি যে আমি লিখতে পারবো না। বাট একদিন আমি সাহস করে বললাম যে আমি ক্রিকেটে না বুঝি না। তো আমাকে আমার এডিটর বললো যে ফাইন, উই হ্যাভ প্ল্যান টু গেট সামওয়ান অন বোর্ড যে ক্রিকেট নিয়ে লিখবে। ঠিক আছে, ভেরি নাইস, কে লিখবে? তো বললো যে এরকম একজন ফর্মার ক্রিকেটার অভিক চৌধুরী। তো অভিক চৌধুরীর নামটা শুনে আমার একটা বেল রিং করলো, বিকজ আমি শুনতাম যখন ছোট ছিলাম, তখন আমি খুব শুনতাম লিটারেলি যে রঞ্জি ট্রফি ক্রিকেটার অভিক চৌধুরী খুব ভালো খেলছে, আমার বাড়ির কাছেই থাকে, আর অভিক চৌধুরীর বাবা ওয়াজ মাই বাবাস ফ্রেন্ড। বাস ওখানেই স্টার্ট হলো, অ্যান্ড নাও উই আর হিয়ার। যে তুমি ওকে বাঁচিয়েছো, ইউ হ্যাভ সেভড হিম, আমি এটা খুব শুনি, বাট যারা আমাকে চেনে পার্সোনালি তারা জানে যে ও আমাকে বাঁচিয়েছে। মানে ভেরি অনেস্টলি স্পিকিং, আমি যখন ওর সাথে আমার আশীর্বাদ হবে সেদিনকে আমার বেস্ট ফ্রেন্ড ওকে এসে বলেছিল, অভিজ্ঞতা আর ইউ শিওর ও আসবে তো? বিকজ আমি এত ফিকেল ছিলাম যে আমি কালকে গ্র্যাজুয়েশন করব, কী সাবজেক্ট নিয়ে করব, সেটাতে আমি ফর্ম ভরেও পরের দিন সকালবেলা উঠে মনে হতো এই সাবজেক্ট নিয়ে আমি পড়তে চাই না, তারপরের দিন আমার মনে হতো আবার এই সাবজেক্ট নিয়ে আমি পড়তে চাই না। আই ওয়াজ এরকম টাইপের ক্যারেক্টার। ও আমার লাইফে এসে আমাকে একটা ঘোড়া থেকে মানুষ করেছে, মানে অনেস্টলি স্পিকিং। তো সেখানে যখন আমি ওকে পার্সোনালি চিনে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, ওকে লোকজন এটা বুঝিয়েছে যে ইউ আর নট, তুমি সুস্থ নও, তুমি একটা পেশেন্ট। বাট আমি জানতাম যে ও সুস্থ, মানে আমি যেরকম ও সেরকম। তো আমার যেটা রেগুলার লাইফ ছিল, আমি পার্টি করতে ভালোবাসি, আমি খেতে ভালোবাসি, আমাকে দেখলেই বোঝা যায়, আমি ভীষণ ঘুরতে ভালোবাসি। আমার মনে হলো হি শুড অলসো পার্টিসিপেট, মানে আমি ওকে ছাড়া তো করবো না, আমি ওর সাথে আছি, আমি ওর বউ, আমার বর, আমার বেটার হাফ, তাই আমি যা করি ওকেও করতে হবে। আর আমি ওকে লিটারালি থ্রেট করেছিলাম যে আমার সাথে থাকতে গেলে সব কিছু করতে হবে। প্রথম যেটা প্রবলেম আমি ফেস করা শুরু করি হচ্ছে এখানকার ফ্যাসিলিটিস নিয়ে না, লোকজনকে নিয়ে। বিকজ আমি যেটা প্রথমেও বললাম না, যে ওকে এখানকার লোকজন বুঝিয়েছে যে তুমি সুস্থ নও, তুমি একটা পেশেন্ট, তুমি বেরোতে পারো না। মানে ওকে নিয়ে যখন আমি ফার্স্ট বেরোনো শুরু করলাম, আমি দেখতাম লোকজন ওর দিকে তাকিয়ে আছে, অ্যাজ ইফ যেন ও আমি তুমি নয়, ও একটা অন্য কিছু। এরকমও আমি লোককে বলতে শুনেছি যে তুমি এত বেরো কেন, তোমার তো বেরোনোর কথা নয়, তুমি তো এটা পারবে না করতে। বাট এই কেন করতে পারবে না আনসার কিন্তু কারোর কাছে কোনোদিনও ছিল না। তো এই হিউম্যান বিংসকে এদের সাথে ডিল করতে করতে লাস্ট 5.5 বছর ধরে আই হ্যাভ রিয়েলাইজ ফ্যাসিলিটিস তো পরে, এখানকার লোকজনের মেন্টালিটি, মানসিকতা আগে যদি আমি চেঞ্জ করতে পারি, তাহলে হয়তো এই লোকজনই হেল্প করবে এখানকার ইনফ্রাস্ট্রাকচার
সব কিছু চেঞ্জ করাতে। বিকজ তুমি যে বিদেশের কথা বললে, ওদের ওখান থেকে আমার একজন কাজিন, ওরই একজন কাজিন বাইরে থাকে, নিউজিল্যান্ডে থাকে, তাই না? নিউজিল্যান্ড থেকে এসে ওকে দেখে না আশ্চর্য হয়নি। হি ওয়াজ লাইক হ্যাঁ ঠিক আছে, মানে সবাই করে, ওখানে পড়াশোনা করছে, লাইব্রেরিতে ঘুরছে, চাকরি করছে, সবাই সব কিছু করছে। না, আমি ওর সাথে থেকে থেকে একটা জিনিস শিখেছি নিজে, সেটা আমি সবাইকে বলতেও চাই, ডোন্ট গিভ আপ। মানে প্রবলেমস বলো, তোমার লিমিটেশনস বলো, এগুলো শেষ নেই। এটা লাইফ, এটা আসবে যাবে, বাট ডোন্ট গিভ আপ। বিকজ যখনই আমাদের মাথায় ডোন্ট গিভ আপ জিনিসটা আসে না, ওই প্রবলেমসও চলে যায়, লিমিটেশনস আর থাকে না। সো ডোন্ট গিভ আপ, হোয়াট এভার হ্যাপেন্স, ওয়েক আপ, ফেস ইট, আর মুভ অন লাইফে। Alright, I'm gonna go in frame now. Don't stop rolling. So the first time I'm coming on frame with this amazing couple. So thank you so much, Apna Deklen. If you have any such stories to share with us, please let us know and say that this with me. You can like, You can like, Like, share, Share. subscribe, and keep watching this space. definitely watch it. Bye bye.